ওয়েলকাম স্টুডেন্ট। আমি তোমাদের কেশব স্যার। আজকে তোমাদের পরবর্তী ভিডিও, রিভিশন ভিডিও যেটা, সেটা হচ্ছে পার্ট 1.3। তোমরা 1.1 1.2 যারা দেখোনি তারা অবশ্যই 1.1 এবং 1.2 দেখে নিবে, তারপরে 1.3 তে চলে আসবে। ঠিক আছে? তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে যে তোমাদের আগে ট্যাকটিক চলনটা করেছিলাম। তো আমরা একবার যেই উদ্ভিদের চলনের যে ভাগ, ঠিক আছে, সেই ভাগটা তোমাদেরকে আজকে করাবো। তো তোমাদের যেই উদ্ভিদ চলনের যে ভাগটা তোমাদের 7টা বইয়ে আছে, ঠিক আছে, তো সেইটা ফলো করবে। সেটাতে শুধুমাত্র তোমাদের যেটা সিলেবাসের অন্তরে আছে সেটাই দেওয়া আছে, ঠিক আছে। এর বাইরে কিছু আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে এবং ভাগটা জেনে রাখতে হবে, সেটা আজকে আমরা একটু দেখব। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো আমরা উদ্ভিদ চলন, ঠিক আছে, উদ্ভিদ চলনটা আমরা পড়ছিলাম। তাহলে উদ্ভিদ চলনের আমরা যে মেন দুটো ভাগ আমরা পাচ্ছিলাম, ঠিক আছে, সেই মেন দুটো ভাগ হচ্ছে কি, একটা হচ্ছে তোমার সামগ্রিক চলন যেটা, ঠিক আছে, সেই সামগ্রিক চলনটা হচ্ছে সম্পূর্ণ দেহের যত চলন, আর একটা হচ্ছে বক্র চলন। তাহলে এই দুটো ভাগ আমরা পাচ্ছিলাম, ঠিক আছে, একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। তাহলে মেন আমরা এই দুটো ভাগে ভাগ করে নিচ্ছিলাম, ঠিক আছে। এবার এইটাকেও আবার যদি আমরা দেখি, এই সামগ্রিক চলনটাকে আমরা প্রথমে দেখে দিই, ঠিক আছে। তো সামগ্রিক চলনের আন্ডারে আমরা যদি দেখি, তাহলে সেখানে করে, তাহলে এই সামগ্রিক চলনের আন্ডারে আমরা যেটা দেখব, বা সম্পূর্ণ দেহের চলন সে তার আন্ডারে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে এর কটা ভাগ আছে। তাহলে এর ভাগগুলো যদি আমাদেরকে দেখতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো, যে এই যে সামগ্রিক চলন বা সম্পূর্ণ দেহের চলন, এইটার আন্ডারে আমরা মেন দুটো ভাগ দেখবো। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, আর একটা হচ্ছে আবিষ্ট চলন। এই আবিষ্ট চলনের আন্ডারে হচ্ছে ট্যাকটিক চলন, যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি। এটা তোমরা একবার 1.2 সেটা দেখে নিবে ভিডিওটা, ঠিক আছে। তো একবার রিভিশন হয়ে যাক। এই যে ফটো ট্যাকটিক যে চলনটা আছে, ঠিক আছে, সেই ফটো ট্যাকটিক চলনটা কাদের? ভলভক্স, ক্লামাইডোমোনাস, ঠিক আছে। তারা কি হচ্ছে যে আলোর যেটা ফটো মানে কি, আলোর যেটা অভিমুখে চলন হচ্ছে সেটা হচ্ছে ফটোট্যাকটিক। কেমোট্যাকটিক চলন হচ্ছে তোমার যেটা ম্যালিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নেস শুক্রাণু, ঠিক আছে, আর সুক্রোজের প্রভাবে হচ্ছে মসের শুক্রাণু। তো কেমোট্যাকটিক চলন হচ্ছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে যেটা ফার্নেস চলন, ফার্নেস শুক্রাণুর চলন। আর একটা হচ্ছে সুক্রোজের প্রভাবে যেটা তোমরা মসের চলন দেখতে পাও। তাহলে এইখানে করে আমরা কেমোট্যাকটিকটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে থার্মোট্যাকটিক, যেটা উষ্ণতা, ঠিক আছে, সেটা আমরা ক্লামাইডোমিনাসের মধ্যে ভালো দেখতে পাই, যে উষ্ণতার দিকে চলন করে। আর একটা হচ্ছে হাইড্রোট্যাকটিক। এই হাইড্রোট্যাকটিকটা হচ্ছে কি, হাইড্রো মানে জল, সেটা হচ্ছে শৈবালের জলের দিকে চলন। তো আমরা এই যে আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন, এটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। কিন্তু এই স্বতঃস্ফূর্ত চলনটা সেটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু তবু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো এই স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে পড়ছে প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজম বলতে আমাদের যে কোষ, ঠিক আছে, আমাদের যে কোষ, সেই কোষের যে চলনটা সেটা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত চলন, ঠিক আছে। তাহলে আমরা একটা কোষ দেখি, তার মধ্যে কি নিউক্লিয়াস দেখি, নিউক্লিয়াসের বাইরে কি আছে, প্রোটোপ্লাজম আছে। তো এই প্রোটোপ্লাজমীয় যে মুভমেন্ট গুলো হয়, ঠিক আছে, সেইটা, এটাকে কাজে লাগিয়ে যে সমস্ত উদ্ভিদেরা চলন ঘটায়, তাদেরকে আমরা কি বলবো, প্রোটোপ্লাজমীয় চলন বলবো, ঠিক আছে। এছাড়া কি সিলিয়ারি চলন। তাহলে সিলিয়ার আমরা জানি, সিলিয়া একটা তোমার গমন অঙ্গ, যেটা আমরা প্রাণীদের ক্ষেত্রে আমরা যদি দেখি, ঠিক আছে, প্যারামোসিয়ামের ক্ষেত্রে আমরা সিলিয়া দেখবো এরকম, ঠিক আছে। আমাদের যে কেন্ন হয়, সেই কেন্নর পায়ের মতন যেটা হয়, ঠিক আছে। তো সিলিয়া, এই যে সিলিয়ারি চলনটা, ঠিক আছে, সিলিয়ার মাধ্যমে যারা চলন ঘটায় তাদেরকে বলছে সিলিয়ারি চলন। তো এটা উদাহরণটা মনে রাখতে হবে, নীলাভ সবুজ শৈবাল। এরপর হচ্ছে ফ্লাজেলা। তো আমরা ইউগ্লিনার মধ্যে দেখবো, ঠিক আছে, ইউগ্লিনার মধ্যে যেটা দেখা যায় এরকম চাবুকের মতন একটা থাকে, ঠিক আছে, গমন অঙ্গ, যেটাকে কি বলে, ফ্লাজেলা বলে। তো এই ক্লামাইডোমেনাসের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তো এই ফ্লাজেলারি চলনটার, ফ্লাজেলা হচ্ছে একটা
তোমার গমন অঙ্গ, যেটা আমরা ইউগ্লিনা বা ইউগ্লিনা তো প্রাণী হয়ে যাচ্ছে, আর এখানে ক্লামাইডোমেনাস। ঠিক আছে, মেন উদাহরণ যে স্বতঃস্ফূর্তর আন্ডারে মেন উদাহরণ এটা ক্লামাইডোমেনাসটাকে মনে রাখবে। আমি তোমাদের প্রাণী গমনে করে ইউগ্লিনার কথা আছে তাই আমি ছবিটা এঁকে দেখালাম। ঠিক আছে, তো ফ্লাজেলারি চলনটা মনে রাখবে। ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যামিবয়েড চলন। আচ্ছা, অ্যামিবয়েড চলন নামটা এসছে অ্যামিবা থেকে। তোমরা অ্যামিবার জানো, অ্যামিবার কোনো নির্দিষ্ট শেপ আকৃতি নেই। ঠিক আছে, তো এ কি করে, এ যেখানে খাবার পায় সেদিকে ওর ঘনত্বটা বাড়ায় দিয়ে তারপরে তার বডিটাকে মুভমেন্ট করে। তাহলে এইটা হচ্ছে অ্যামিবয়েড চলন। তাহলে অ্যামিবয়েড চলনের ক্ষেত্রেও মানে এই যে মানে এই ধরনের যখন অ্যামিবার মতন তারা বডিটাকে মুভমেন্ট করে যখন চলনটা করবে, সেই চলনটাকে কপি করে নামটা হয়েছে অ্যামিবয়েড চল। তো কাদের মধ্যে দেখা যায়, মিক্সোমাইটিস শ্রেণীর ছত্রাক। ঠিক আছে, তো মিক্সোমাইটিস শ্রেণীর ছত্রাকের মধ্যে কিন্তু অ্যামিবয়েড চলনটা দেখা যায়। তো এটাকে, এই নামগুলোকে মনে রাখবে ভালোভাবে। এগুলো এক্সট্রা অ্যাডিশনাল ভাবে তোমরা কপিতে করে লিখে নিবে, বা আমি যে নোটটা দিব সেই নোটের মধ্যে তোমরা পেয়ে যাবে, তোমরা একটু কপিতে লিখে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। এবার এই স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে এই যে প্রোটোপ্লাজমীয় যে চলনটা আছে, সেই প্রোটোপ্লাজমীয় চলনটাকে আমরা যদি দেখি, ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাজমীয় চলনের মধ্যে আমরা আবার দেখতে পাবো কাকে, এই আমরা রোটেশনটাকে দেখতে পাবো। ঠিক আছে, রোটেশন আর সার্কুলেশন এই দুটোকে আমরা প্রোটোপ্লাজমীয় চলনের আন্ডারে দেখতে পাবো। তাহলে রোটেশন মানে কি? রোটেশন মানে বুঝতে পারছো, সেটা ঘোরা। ঠিক আছে, ওর যেই প্রোটোপ্লাজমটা হবে সেটা হবে মানে ঘুরবে। ঠিক আছে, রাউন্ডের ইসে করে। তো তার জন্য এটাকে আমরা রোটেশন বলছি। তো পাতা শ্যাওলার কোষের মধ্যে আমরা রোটেশনাল চলনটা দেখবো। তো আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা আমরা পাতা শ্যাওলাটাকে ভালোভাবে মনে রাখবো। আমরা জাস্ট উদাহরণটাকে মনে রাখবো তাহলেই হবে। সার্কুলেশন কাদের মধ্যে হলো, কুমড়োর কাণ্ডরোম। কুমড়োর কাণ্ডরোম কি করে, যে দেখবে এই এইরকম করে প্যাচে প্যাচে, ঠিক আছে, তোমার কোনো কিছুকে আকৃষ্ট করে ধরে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি, সার্কুলেশন। তো এই সার্কুলেশনটা মাথায় রাখবে। কাদের মধ্যে দেখা যায়? কুমড়োর কাণ্ডরোমের মধ্যে দেখা যায়। ক্লিয়ার? এরপরে আমরা যে ভাগটা দেখব, ঠিক আছে, সেইটা হচ্ছে আবিষ্ট চলনের আন্ডারে। আচ্ছা, এটা একটু ইরেজ করে নিই। আচ্ছা, এরপরে আমরা যে ভাগটা দেখবো সেটা হচ্ছে আবিষ্ট চলন। তাহলে আবিষ্ট চলন তো আমরা দেখলাম ট্যাকটিকের আন্ডারে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো, আচ্ছা এটাকে আমি ই করে নিলাম, অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সামগ্রিক চলনটা দেখা হলো। ঠিক আছে, এবার আমরা দেখবো কি বক্র চলন। বক্র যে চলনটা সেটা হচ্ছে একটু অ্যাডভান্স চলন। ঠিক আছে, এইখানে কি হয়, সমগ্র দেহাংশ একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলাফেরা করবে। সরি, বক্র চলনটা হচ্ছে তোমরা দেখবে যে একটু অ্যাডভান্স উদ্ভিদের মধ্যে। ঠিক আছে, যে উদ্ভিদগুলো একদম ইউক্যারিওটিক কোষ দিয়ে গঠিত এবং আকৃতিতে বড় এবং জটিল জটিল প্রক্রিয়াগুলোকে তারা তাদের বডির মধ্যে সঞ্চালন করে, সে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখবো, বক্র চলনটাকে দেখবো। তাহলে বক্র চলন হচ্ছে দেহাংশের চলন, মানে সে এক জায়গায় থাকবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করবে। তো বক্র চলনটাকে দুভাগে ভাগ করবে, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন আর একটা হচ্ছে আবিষ্ট চলন। এই যে স্বতঃস্ফূর্ত চলন, ঠিক আছে, এই স্বতঃস্ফূর্ত চলনটা দুই ধরনের, একটা হচ্ছে বৃদ্ধিজ চলন আর একটা হচ্ছে প্রকরণ চলন। এবার প্রকরণ চলনটা তোমরা তোমাদের সাতটার যে টেক্সট বুক প্রথম দিকেই তোমরা প্রকরণ চলনটা দেখতে পাবে। ঠিক আছে, তো প্রকরণ চলনের মধ্যে একটা সব থেকে বেস্ট ভালো উদাহরণ হচ্ছে বন চারলের যে পত্র ফলক। তো এই বন চারলের পত্র ফলকটা তোমরা ছবিতে দেখবে কেমন থাকে।
যে এইটা একটা পাতা, তার এইখানে একটা পাতা থাকে, এইখানে একটা পাতা থাকে। এই পাতাটা, ঠিক আছে, এটা একটা বনচাল গাছ ধরে নাও, এই পাতাটা একবার উপরে উঠবে, একবার উপর থেকে নিচে নামবে, এই পাতাটা একবার উপরে উঠবে, একবার উপর থেকে নিচে নামবে। তাহলে এই ধরনের যে চলনটা, সেটাকে বলছে প্রকরণ চলন। বোঝা গেল? এই যে বনচারল, এটার ইংলিশ সাইন্টিফিক যে নামটা আছে সেটাকে মনে রাখবে। সাইন্টিফিক নাম হচ্ছে ডেসমোডিয়াম গাইডান্স। ঠিক আছে, এটা নামটা মনে রাখবে, তোমাদের বইও আছে। ঠিক আছে, যারা বই খুলে পড়ছো তারা একটু বই আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, ডেসমোডিয়াম গাইডান্স, GYRANS, এটা এর সাইন্টিফিক নেম। ঠিক আছে, এই যে এইটাকে তুমি যদি স্লো ফাস্ট টাইম ল্যাপস হয় না মোবাইলের মধ্যে, টাইম ল্যাপস ক্যামেরা যদি রেকর্ড করে দেখো, তাহলে এইটা দেখে মনে হবে যে একবার উপরে উঠছে একবার নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, তাহলে মনে হচ্ছে যে নাচছে। তার জন্য এই গাছটা আরেক নাম হচ্ছে কি, নৃত্যরত উদ্ভিদ। তাহলে কোশ্চেন আসতেই পারে, নৃত্যরত উদ্ভিদ, ঠিক আছে, কাকে বলে? বোঝা গেল? আর একটা এটা বলা হয়, ঠিক আছে, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। ঠিক আছে, ভারতীয় টেলিগ্রাফ, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ এটাকে বলা হয়। বোঝা গেল? তো এই হচ্ছে প্রকরণ চলন। এরপরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে বৃদ্ধিজ চলন। তো এই বৃদ্ধিজ চলনটা কেমন দেখে নাও, কটা ভাগ। বৃদ্ধিজ চলনের মধ্যে আমরা পাবো বলন, পরিবলন, হাইপোন্যাস্টি, এপিন্যাস্টি। এবার এক এক করে ডেফিনেশন তোমরা এটা দেখো কি বলছে। যে প্রথমত বৃদ্ধিজ চলন কাকে বলে সেটা বুঝে নাও, বৃদ্ধিজ চলন কাকে বলছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে না। তো এইটাকে আমি মিটালাম, এটা তোমরা লিখে নেবে, নোট করে নেবে। বলছে যে উদ্ভিদ অঙ্গের যখন বর্ধিষ্ণু অঞ্চলে অসমান বৃদ্ধি, মানে ঠিকঠাক ভাবে সমানভাবে বৃদ্ধি হবে না, এরকম যখন বৃদ্ধি হয়, তার ফলে উদ্ভিদের একটা বক্র চলন দেখা যায়। ঠিক আছে, তাকে আমরা বলি বৃদ্ধিজ চলন। তাহলে এই যে চলনটা, ঠিক আছে, বৃদ্ধিজ চলনটা, তারা আমরা কার মধ্যে দেখতে পাচ্ছি? বক্র চলনের মধ্যে দেখতে পাচ্ছি। তার জন্য এই ডেফিনেশনে আমি বক্র চলন কথাটাকে বললাম, মনে রাখবে তাহলে কোনটা কার আন্ডারে হচ্ছে। ঠিক আছে, তো বৃদ্ধি চলনের আন্ডারে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি বলন। ঠিক আছে, তো এই যে বলন বা নিউট্রিশন, এটা কি উদ্ভিদ অঙ্গের যখন অসম বৃদ্ধির ফলে কাণ্ডের যে অগ্রভাগটা থাকে না, সেই অগ্রভাগটা থেকে কিছু আকর্ষ উৎপন্ন হয়। তোমরা দেখবে যে সিম গাছে, অপরা গাছে একটা পাতলা পাতলা মানে এরকম একটা আকর্ষণ মতন বেরোচ্ছে। ঠিক আছে, পাতলা পাতলা এরকম আকর্ষণ মতন বেরোচ্ছে। তো এইটা কি হবে যে এইটা সব সময় এদিক ওদিক এঁকে বেড়াবে, আর যদি কোনো লাঠির মতন কোনো জিনিস পায় তাহলে সেটাকে ও জড়িয়ে ধরে 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 সেই দিকে সেপে করে যাবে। তো এই ধরনের যখন আমরা দেখবো, তখন সেটা আমরা কি দেখবো? ওটা হচ্ছে বলনের আন্ডারে ফেলবো। তো উদাহরণ হচ্ছে সিম গাছে দেখা যায়, অপরিজিতা, অপরিজিতা যে গাছটা সেটা গাছে দেখা যায়। এরপরে হচ্ছে পরিবলন। তাহলে পরিবলনের উদাহরণে আমরা কি পাচ্ছি? কুমড়ো, লাউ, প্রত্যেকেই দেখেছি কুমড়ো গাছ, তো খুবই ভালোভাবে দেখেছি যে এইরকম করে একদম প্যাচিয়ে প্যাচিয়ে থাকবে। ঠিক আছে, যে ওটা যে কোনো কাঠ মাঠ থাকবে সেখানে প্যাচিয়ে ধরে নিবে, দিয়ে ওইটা ধরে 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 ও একদম নিচ থেকে ওপরে উঠে যাবে। ওর তো কাণ্ড শক্ত না, তারপরে ওকে নিচে রাখবে, দেখবে ওপরে উঠে গেছে, কোনো একটা যদি বাঁশ বা কোনো লাঠি পায়। তো কিভাবে হচ্ছে? ওইটা হচ্ছে পরিবলন। ঠিক আছে, ইংলিশ নামটা হচ্ছে সার্কামন্টেশন। তো আচ্ছা, এগুলোর ইংলিশ নামগুলো তোমার পাশে লিখে দিচ্ছি, ইংলিশ নামগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেন ওইভাবেও আসতে পারে। এটার নাম হচ্ছে নুটেশন। ঠিক আছে, NUTATION, নুটেশন। এইটা হচ্ছে তোমার সার্কামনুটেশন। ঠিক আছে, সার্কাম আর নুটেশন উপরে যে বানানটা সেটাই লিখে দেবে, NUTATION। তাহলে সার্কামনুটেশন বা পরিবলন, এখানে কি বলছে যে উদ্ভিদের কোনো অঙ্গ যখন ক্রমাগত একই দিকে বৃদ্ধি পেলে বর্ধনশীল অঙ্গটি পেঁচিয়ে যেতে থাকে, একে পরিবলন বা সার্কামনুটেশন বলে। উদাহরণ হচ্ছে তোমার কুমড়ো, লাউয়ের আকর্ষণ। এরপর হচ্ছে হাইপোন্যাস্টি। তাহলে হাইপোন্যাস্টি হচ্ছে যে উদাহরণটা দেখো, বুঝতে পারবে যে কচি কলা পাতা, কচি কলা পাতা তোমরা সবাই দেখেছো যে গাছটা এরকম ভাবে মানে পাত এইভাবে পেঁচিয়ে থাকে। যখন এটা যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন কলা পাতাটা কেমন হয়? এইরকম স্ট্রাকচারে দেখবে যে এরকম স্ট্রাকচারটা হয়। ঠিক আছে, বুঝতে পারলে?
এরকম স্ট্রাকচারটা। তাহলে এটা হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থা আর এটা হচ্ছে কচি অবস্থা। তো কচি অবস্থা এরকম গুটিয়ে গুটিয়ে থাকে, যারা দেখেছো তারা ভালো বুঝতে পারবে, ঠিক আছে। তো এইটাকে বলছে হাইপোনেস্টি, কচি কলা পাতা, যেটা ফার্নের পাতা, তারপর ফার্নের কচি পাতা, তারপরে এমনি তোমার কচি কলা পাতা, ঠিক আছে, তারপরে হচ্ছে কচু পাতা, এগুলো যেগুলো থাকে সেগুলো সবই গুটানো থাকে, বুঝতে পারলে। তো এই যে এইটাকে বলছে কি, এইটাকে বলছে হাইপোনাস্টি। যদি এর মানে ছবিটা তুমি যদি দেখো যে কেমন ভাবে গুটানো থাকে, তাহলে এই এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবে, ঠিক আছে, এইরকম ভাবে গুটানো থাকে। বুঝালো, এটা হচ্ছে হাইপোনাস্টিক ছবি, এটা হচ্ছে হাইপোনাস্টিক, ঠিক আছে। তাহলে হাইপোনাস্টিক ইংলিশ নামটা ওটাই, এপিনাস্ট্রি ইংলিশ নামটা ওটাই। তাহলে এপিনাস্ট্রি কোন কার উদাহরণ? মানে যে পাতাগুলো খুলে থাকবে, ঠিক আছে, যেমন এই কচি কলা পাতা, এটার বিপরীত, হাইপোনাস্টির বিপরীত হচ্ছে এপিনাস্টি, বুঝা গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার, মানে এটা কচি অবস্থায়, এটা কচি অবস্থায় হচ্ছে কি হাইপোনাস্টি, আর যখন পূর্ণাঙ্গ অবস্থায় ম্যাচিওর হয়ে গেল তখন হচ্ছে এপিনাস্টি। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এটাকে মিটালাম। আচ্ছা, তাহলে আমি এটাকে বন্ধ করলাম, ঠিক আছে। বৃদ্ধি যে চলন, প্রকরণ চলনের মধ্যে শুধু বনচারল পড়ছে, তার বনচারলটাও তোমাদেরকে বলে দিলাম, তাহলে আর আলাদা করে ওই জায়গাটা থাকলো না। তাহলে এবার আমার যেটা আছে সেটা হচ্ছে আবিষ্ট চলন। তাহলে এই আবিষ্ট চলন আবার ক ভাগে ভাগ? দু ভাগে ভাগ, ঠিক আছে। এই দুটো তোমাদের বইয়ের মধ্যে আছে। তার মধ্যে এটা হচ্ছে ট্রপিক চলন। তাহলে ট্রপিক চলনটা মেনলি তিন প্রকার, একটা হচ্ছে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন তোমরা জানো পাঁচ প্রকার, একটা হচ্ছে ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক আর নিকোটিন্যাস্টিক। তো আমরা আগে কোনটা আলোচনা করব? আমরা আগে ট্রপিক চলনটা নিয়ে আলোচনা করব। তাহলে ট্রপিক চলনের মধ্যে যেটা পড়ছে ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফটোট্রপিক চলন। তাহলে ফটোট্রপিক চলনের আমরা উদাহরণ যেটা দেখতে পাই, ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম দেখি একটা গাছ, একটা বাড়ি, ঠিক আছে, একটা বাড়ি, সেটা হচ্ছে জানলা, ঠিক আছে, জানলা, আর এখানে বাইরে করে সূর্য আছে, ঠিক আছে। তাহলে এই বাড়ির ভিতরে করে, বাড়ির ভিতরে করে একটা টবে করে এটা যদি গাছকে রেখে দেওয়া হয়, ঠিক আছে, এবং কন্ডিশন হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে যে বাইরের যে মানে অন্য অন্য সাইড থেকে, মানে দরজা জানলা সেগুলো সব বন্ধ, শুধু একটাই জানলা খোলা থাকবে, সেই জানলাটার পাশে এই একটা টেবিলে করে ধরে নাও আমি ইটাকে রেখে, গাছটাকে রেখে দিলাম। এবার দেখো যে এই আলোটা, আলোটা এই রাস্তা বরাবর আসবে, তাই কি না? তো ট্রপিক চলনের তুমি যদি প্রথমে ডেফিনেশন দেখো যে ট্রপিক চলন কাকে বলছে, তাহলে সেটাকে ট্রপিক চলনের আরেক নাম হচ্ছে দিক নির্ণীত চলন। মানে যে দিক দিয়ে উদ্দীপনাটা আসবে, যে রাস্তা দিয়ে উদ্দীপনাটা আসবে, সেই রাস্তাতে ওর চলনটা হবে। তো আমরা কিছুদিন পর দেখবো, ঠিক আছে, এই যে গাছটা না, এই গাছটা আর এই কন্ডিশনে নাই, এই গাছটা এবার কি হয়েছে, এই গাছটা ওই কন্ডিশন থেকে বেরিয়ে ও কিন্তু এইভাবে ব্যাক খেয়ে গেছে, ঠিক আছে, ও কিন্তু ব্যাক খেয়ে গেছে, বোঝা গেল। তাহলে এই যে ব্যাক খেয়ে গেল, তাহলে ছিল এই লোকেশনে, ধরে নাম এটা এ, এবার চলে এলো বি লোকেশনে, তাহলে এই যে এতটা ও চলে আসলো, তাহলে ওর উদ্ভিদ অঙ্গের মুভমেন্ট হলো, ঠিক আছে। এই যে উদ্ভিদ অঙ্গের মুভমেন্টটা হলো, এটা কোন দিক বরাবর হলো? এই যে যে রাস্তা দিয়ে সূর্যের আলোটা আসছে, তাহলে সেই দিক বরাবর হলো। তাহলে একে যেতে কে অ্যাপ্রোচ করলো? সূর্যের আলো, ঠিক আছে। তাহলে ফটো মানে কি? ফটো মানে হচ্ছে সূর্যের আলো। তো মনে রাখতে কি বলেছিলাম, ফটো আমরা তুলি, ফটো তুলি সূর্যের আলোতে বা আমাদের আলোর আগে, বা ফ্ল্যাশ লাইট জ্বালাই, তো এই আলো, তাহলে এইটা হচ্ছে ফটোট্রপিক চলন, বোঝা গেল। এবার এই ফটোট্রপিক চলনের দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে পজিটিভ, মানে যে কথা শুনবে, ঠিক আছে, যে কথা শুনবে, আর যে শুনবে না সে হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে এই যে মূলটাকে যদি আমরা দেখি, মূল তো মাটির নিচে, তাহলে এদিকে তো আলো নেই, তাহলে মূল কোন দিকে যাবে? সবসময় আলোর বিপরীতে যাবে। তার জন্য মূল হচ্ছে কি, মূল হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক চলন বা ঋণাত্মক ফটোট্রপিক চলন,
বোঝা গেল? আর কাণ্ড হচ্ছে সব সময় কার কথা শুনছে? সূর্যের আলোর কথা শুনছে, তাই কাণ্ড হচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ফটোট্রপিক চলন। একই রকম ভাবে হাইড্রোট্রপিক চলনও যদি তোমাদেরকে বোঝাই, তো হাইড্রোট্রপিক চলনে তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, সেটা দেখেই বুঝাচ্ছি, ঠিক আছে? সেটা অনুযায়ী তোমাদেরকে বুঝালে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে করে তোমরা যদি দেখো, তোমাদের বইয়ে করে একটা এরকম চালনি বলছে, এখানে গোল গোল ছিদ্র দেওয়া আছে, এটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেওয়ালের সঙ্গে। এই দেওয়ালের সঙ্গে এই জায়গাটাই মেঝে, ঠিক আছে? তার মানে মাটি কোথায় আছে? এই নিচে থাকবে, উপরে থাকবে না। এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখানে মাটি ফাটি সব রেখে দেওয়া হয়েছে, এখানে জল কন্টিনিউয়াস জল পড়বে, ঠিক আছে, সে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এখানে কি রাখা হয়েছে? কিছু ছোলা বীজ রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার ছোলা বীজগুলো থেকে কি হবে বলো? ছোলা বীজগুলো থেকে হবে উপর দিকে কিছু কাণ্ড বেরোবে, আর নিচের দিকে মূল বেরোবে, ঠিক আছে। তাহলে কাণ্ডর ধর্ম সবসময় কি? উপর দিকে যাওয়া, আর মূলের ধর্ম নিচের দিকে যাওয়া। তাহলে এই যে ফুটো দিয়ে সে বেরাবে, নিচের দিকে যাবে, কিন্তু এখানে তো জল নেই, দেওয়ালে তো জল নেই, তার জন্য মূলের বেঁচে থাকার জন্য জল দরকার, তার জন্য সে আবার কোন একটা ফুটো দিয়ে ভিতরে ঢুকে যাবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই জিনিসটা অবজার্ভ করে দেখছি, বিজ্ঞানীরা এই জিনিসটা অবজার্ভ করে দেখছে, তার ফলে তারা ডিসিশন এলো, তাহলে এই যে মূলটা কার জন্য, কোন দিকে মুভমেন্ট করছে? একটা হচ্ছে জলের জন্য, জলের দিকে, জল যেদিকে ফ্লো হচ্ছে সেই দিকে, এই বরাবর এখানে জল আছে, তার জন্য সে আবার কোন একটা ফুটো দিয়ে ভিতরে ঢুকে গেছে, তাহলে জলের কথা শুনছে। তাহলে এখানে করে এই যে মূল, মূল তাহলে কার কথা শুনলো? জলের কথা শুনলো, তাহলে জলের দিকে মূল যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি? পজিটিভ হাইড্রোট্রপিক চলন। আর কাণ্ড সবসময় উপরের দিকে যাবে, উপরে জল নেই, তাহলে কাণ্ড হচ্ছে কি? জলের কথা শুনছে না, তাই হচ্ছে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার হাইড্রোট্রপিক চলন। এরপরে আমরা পড়বো জিওট্রপিক চলন। জিও মানে হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে। তো গ্র্যাভিটি মানে হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষ টান সবসময় কোথায় থাকে? মাটির নিচে থাকে। তাহলে মাটির নিচে যে মুভমেন্টটা হবে, ঠিক আছে, মাটির নিচের দিকে যে মুভমেন্টটা হবে, সেটা হচ্ছে কি? সেটা জিওট্রপিক। তো এরকম একটা ধরনের প্লাস্টিকের ঢাকনা নিয়ে এখানে চার সাইডে তুলো দিয়ে দিলাম, তুলোটা ভিজে দিলাম। এবার এর বিভিন্ন অ্যাঙ্গেলে করে, ঠিক আছে, ছোলার মূল যেটা, ছোলা বীজ যেটা, সেই ছোলা বীজটাকে রেখে দিলাম। এবার যখন আমরা দেখছি যে এর এই দিক থেকে মূল বেরোবে, তাহলে মূল তো নিচের দিকে যাবে, নিচের দিকে চলে যাচ্ছে, এদিক থেকে কাণ্ড বেরোচ্ছে, এইটা তো কাণ্ড বেরোবে, তাহলে এইটা এদিকে নিচের দিকে কিছুটা যাওয়ার পর সে ওপর দিকে চলে যাচ্ছে, আর মূল ওপর দিকে কিছুটা বেরোর পর সে নিচের দিকে চলে যাচ্ছে। এখানেও সেম, এদিকে কিছুটা যাওয়ার পর এদিকে বেঁকে যাচ্ছে, এদিকে কিছু যাওয়ার পর এদিকে বেঁকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে অভিকর্ষর কথা শুনছে কে? মূল কিন্তু অভিকর্ষর কথা শুনছে, তার জন্য মূল হচ্ছে পজিটিভ জিওট্রপিক চলন, আর কাণ্ড অভিকর্ষর বিপরীতে আছে, তাহলে কাণ্ড হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলন। বোঝা গেল? তাহলে নেক্সট ক্লাসে করে আমরা ন্যাস্টিক চলনটাকে পড়বো, ঠিক আছে। তো আজকে এতদূর থাক, পার্ট 1.3 তে। 1.4 আমরা ন্যাস্টিক চলনটাকে পড়বো।